শুরু করে দেই। কালকে আমরা পড়ছিলাম হচ্ছে রেফ্রিজারেশন সিস্টেম, আজকে হচ্ছে এয়ার কন্ডিশনিং সিস্টেম। এয়ার কন্ডিশনিং সিস্টেম সম্পর্কে কারো ধারণা আছে কোনো? কেউ কিছু বলতে পারবেন? এয়ার কন্ডিশনিং সিস্টেম সম্পর্কে আমার কথা কি শুনতে পান আপনারা সবাই? জি স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি। এই যুগে যদি রেসপন্স হয় 5 মিনিট পরে, এ তো সে জলস্থের ঘুমের মতো অবস্থা হবে। আচ্ছা, তাহলে এয়ার কন্ডিশনিং সিস্টেম ইজ দ্য কন্ডিশনিং অফ এয়ার ফর হিউম্যান কমফোর্ট। হিউম্যান কমফোর্টের জন্য এয়ারকে কন্ডিশন করার যে প্রসেস, সেই প্রসেসকে বলা হয় এয়ার কন্ডিশনিং সিস্টেম। এয়ার কন্ডিশনিং ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কন্ডিশনিং অফ এয়ার ফর হিউম্যান কমফোর্ট, মানে মানুষের স্বাচ্ছন্দ্যের জন্য বাতাসকে কন্ডিশন করার যে প্রসেস, সেটাকে আমরা বলি এয়ার কন্ডিশনিং সিস্টেম। তাহলে হিউম্যান কমফোর্ট কাকে বলে? হিউম্যান কমফোর্ট, আমরা যে কেউ গরমে কমফোর্ট ফিল করে, কেউ ঠান্ডায় কমফোর্ট ফিল করে, এক একজনের এক এক রকম। কেউ এসি চালালে কমফোর্ট ফিল করে, কেউ আবার এসি চালালে ডিসকমফোর্ট ফিল করে। তো এইটা আমাদের সাইকোলজি, আমাদের ব্রেন যেটা বলে, যার সাইকোলজি যেমন সে রেসপন্স করে তেমন। তো এই জন্য হিউম্যান কমফোর্ট ডিপেন্ড করে হচ্ছে সাইকোলজির উপর। এই জন্য হিউম্যান কমফোর্ট বলতে এই যে 8-এর নাম্বারটা দেখেন, হোয়াট ইজ মিন বাই হিউম্যান কমফোর্ট, রাইট ডাউন দ্য ফ্যাক্টর এফেক্টিং দ্য হিউম্যান কমফোর্ট। তার মানে হিউম্যান কমফোর্ট কাকে বলে এবং কি কি ফ্যাক্টরের উপর হিউম্যান কমফোর্টটা ডিপেন্ড করে। তাহলে হিউম্যান কমফোর্ট ইজ দ্য সাইকোলজিক্যাল কন্ডিশন অফ মাইন্ড উইথ থার্মাল এনভায়রনমেন্ট। এই পরিবেশের যে কন্ডিশন, সেই কন্ডিশনের উপরে আমাদের সাইকোলজি যেটা বলবে আমরা সেটাতেই স্যাটিসফাই থাকবো বা কমফোর্ট ফিল করবো। তাহলে হিউম্যান কমফোর্ট ইজ দ্য সাইকোলজিক্যাল কন্ডিশন অফ মাইন্ড উইথ থার্মাল এনভায়রনমেন্ট। এই পরিবেশের সাথে আমাদের সাইকোলজি যেটাই বলবে আমরা সেটাতে। এই জন্য এক একজনের সাইকোলজি এক এক রকম বলে। এই জন্য কেউ গরমে কমফোর্ট ফিল করে, কেউ ঠান্ডায় কমফোর্ট ফিল করে। ডিপেন্ড করে হচ্ছে তার সাইকোলজি কেমন আছে। যেমন পাগল এবং মানুষ যদি হয়, আমরা শীতকালে অনেক মোটা কাপড় চোপড় পরে থাকি, কিন্তু পাগল হচ্ছে ওই সময় খালি গায়ে থাকে বা পাতলা কাপড় চোপড়, বা অনেক ম্যাক্সিমাম সময় খালি গায়ে থাকে। আবার ঠিক উল্টা ভাবে গরমের সময় আমরা পাতলা কাপড় চোপড় পরি, এবং পাগলকে দেখা যায় সাধারণত অনেক মোটা কাপড় চোপড়, বস্তা থেকে শুরু করে কম্বল টম্বল গা দিয়েও বসে থাকে বা রাস্তায় ঘোরাফেরা করে। তার মানে ওর সাইকোলজি চেঞ্জ হয়ে গেছে বলে, ওর সাইকোলজি যা রেসপন্স করতেছে ও সেটা বুঝতেছে, আর আমাদের সাইকোলজি যেটা রেসপন্স করে আমরাও সেটা বুঝতে পারি। তো এই জন্য বলা হয় হিউম্যান কমফোর্ট ইজ দ্য সাইকোলজিক্যাল কন্ডিশন অফ মাইন্ড উইথ থার্মাল এনভায়রনমেন্ট। পরিবেশের সাথে আমাদের সাইকোলজি যেটা বলে সেটাতে আমরা কমফোর্ট বা ডিসকমফোর্ট ফিল করি। তাহলে এখন আসি কি কি ফ্যাক্টরের উপরে আমার সাইকোলজি খুব দ্রুত চেঞ্জ হয়। 4টা ফ্যাক্টর। তার প্রথম ফ্যাক্টর হচ্ছে টেম্পারেচার, দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে টেম্পারেচার অফ এয়ার, দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে হিউমিডিটি অফ এয়ার, 3 নম্বর হচ্ছে পিউরিটি অফ এয়ার, এবং 4 নম্বর হচ্ছে মোশন অফ এয়ার। এই 4টা এই ফ্যাক্টর যদি খুব দ্রুত চেঞ্জ হয়, আমাদের সাইকোলজিও খুব দ্রুত চেঞ্জ হয়ে যায়। তা এয়ার কন্ডিশনিং সিস্টেম তাহলে এই 4টা জিনিসই কন্ট্রোল করে। আমরা এতদিন আগে জানতাম যে হচ্ছে এয়ার কন্ডিশনিং শুধুমাত্র টেম্পারেচার কন্ট্রোল করে। আসলে শুধু টেম্পারেচার না, সে টেম্পারেচারের সাথে সাথে আরো এই 3টা ফ্যাক্টর যেটা বললাম, হিউমিডিটি অফ এয়ার, পিউরিটি অফ এয়ার এবং মোশন অফ এয়ার, এই সবগুলোকেই সে কন্ট্রোল করে। এবং 4টাকে যখন কন্ট্রোল করে, তখন যে কোনো হিউম্যান বিং কমফোর্ট ফিল করবে বা সে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাহলে 8-এর এটা আরেকবার রিপিট করি, হোয়াট ইজ মেইন বাই হিউম্যান কমফোর্ট। হিউম্যান কমফোর্ট ইজ দ্য সাইকোলজিক্যাল কন্ডিশন অফ মাইন্ড উইথ থার্মাল এনভায়রনমেন্ট। রাইট ডাউন দ্য ফ্যাক্টর এফেক্টিং দ্য হিউম্যান কমফোর্ট। 4টা ফ্যাক্টরের উপর হিউম্যান কমফোর্ট ডিপেন্ড করে, সেটা হচ্ছে টেম্পারেচার অফ এয়ার, হিউমিডিটি অফ এয়ার, পিউরিটি অফ এয়ার আর মোশন অফ এয়ার। টেম্পারেচার মানুষের সাইকোলজিকে খুব দ্রুত চেঞ্জ করে। এই জন্য আমরা যারা গরম প্রধান দেশে বা ট্রপিক্যাল কান্ট্রিতে বা সামার কান্ট্রিতে যারা থাকি, এখানে দেখবেন মানুষের মধ্যে গ্যাঞ্জাম বেশি হয়, কোনো কিছু হলে কথা কাটাকাটি হয়। এর মেইন কারণই হচ্ছে আমাদের টেম্পারেচার। এই জন্য দেখবেন শীতকালে যত কথা কাটাকাটি হয়, তার থেকে গরমকালে বেশি মানুষ চিল্লাচিল্লি করে। হাট বাজার, গ্রামগঞ্জ, বাস, বিভিন্ন লোকালয়ের মধ্যে মানুষের মধ্যে কথা কাটাকাটি হয় বেশি হলে, যখন বেশি গরম পড়ে তখন এটা হয়। এই জন্য দেখবেন শীত প্রধান দেশের লোকজন এরা খুবই শান্তশিষ্ট হয়। উন্নত বিশ্বের লোকজন কোনো গ্যাঞ্জাম করে না, করে না। এর মেন কারণই হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার যেহেতু ঠান্ডা থাকে, ওদের সাইকোলজিও সবসময় কুল থাকে। এই জন্য নিজেদের মধ্যে কোনো গ্যাঞ্জাম বা ঝগড়াঝাটি এগুলো কম হয়। তো এই জন্য টেম্পারেচার আমাদের সাইকোলজিকে খুব দ্রুত চেঞ্জ করে দিতে পারে। এই জন্য টেম্পারেচারটা কন্ট্রোল করতে হবে এয়ার কন্ডিশনিং সিস্টেম, 1 নম্বর কন্ট্রোল। 2 নম্বর হচ্ছে হিউমিডিটি। হিউমিডিটি মানে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ।
বাতাসে জলীয় বাষ্প বেশি থাকলে আমাদের ঘাম হয়, বাতাসে জলীয় বাষ্প যদি কম থাকে তাহলে আমাদের ঘাম হয় না। আমরা যে খাদ্য গ্রহণ করি, এই খাদ্যদ্রব্য মেটাবলিজমের ফলে মেইনলি তৈরি হয় হচ্ছে হিট এবং কিছু পানি এবং কিছু ওয়েস্টেজ তৈরি হয়। এই হিট না থাকলে, যেমন মানুষ মারা গেলে তখন তার কোনো শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ কি এই যে মেটাবলিজমের ফলে হিট তৈরি হয়, সেই হিট আর তৈরি হচ্ছে না, এই জন্য মানুষ মারা গেলে তার বডিটা ঠান্ডা হয়ে যায়। এই একটা কারণ, আমরা যে কোনো খাবার গ্রহণ করলেই তাহলে সেটা মেটাবলিজমের ফলে হিট তৈরি হবে, কিছু পানি তৈরি হবে এবং কিছু ওয়েস্টেজ তৈরি হবে। এই পানিগুলো আমরা আমাদের শরীরে এই ত্বক থেকে সবসময় বের হচ্ছে, অনবরত 24 ঘন্টায় বের হচ্ছে। কিন্তু গরমকালে আমরা দেখতে পারি ঘাম আকারে বা সোয়েটিং আকারে এটা বের হয়, কিন্তু শীতকালে আমরা কোনো ঘাম দেখি না। কারণ কি শীতকালে হচ্ছে এয়ারটা থাকে প্রচন্ড ড্রাই। মানে গরমকালে যদি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যে পরিমাণ থাকার কথা তার যদি 80-90% থাকে, শীতকালে থাকে সেটা 20-25%-এর মতো। এই জন্য ধরেন, এই জন্য গরমকালে ঘাম হয় এবং শীতকালে ঘাম হয় না, ত্বকটা ড্রাই হয়ে যায়। এবং অতিরিক্ত ঘাম হলে মানুষ বিরক্ত ফিল করে। আবার স্কিন যদি ড্রাই হয়ে যায় তখনও মানুষ ডিসকমফোর্ট ফিল করে, ওই টেম্পারেচারের মতো। এক গরমের কথা তো বললাম, ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে। একইভাবে শীতকালে রাত 12টা-1টার সময় আপনি ঘুমায় আছেন ঘরের মধ্যে, গরম কাপড়ের মধ্যে বা গরম জায়গায়। এখন কেউ যদি বলে বাইরে থেকে এই কাজটা করে আসতে হবে, তখন মেজাজটা এমনি খারাপ হয়ে যায়, বলতে পারেন আর না পারেন। এই জন্য ঠান্ডা এবং গরম যেভাবে মানুষের সাইকোলজিকে খুব দ্রুত চেঞ্জ করে, ঠিক একইভাবে হিউমিডিটিও মানুষের সাইকোলজিকে খুব দ্রুত চেঞ্জ করে। ঘাম হলেও আমরা বিরক্ত ফিল করি, আবার স্কিন ড্রাই হয়ে ফেটে গেলে বা ড্রাই হয়ে গেলে আমরা তখনও ডিসকমফোর্ট ফিল করি বা অস্বস্তি ফিল করি। এই জন্য হিউমিডিটিটাও এয়ার কন্ডিশনিং সিস্টেমে কন্ট্রোল করা হয়। যেমন কেন ঘাম হয় গরমকালে, কারণ আমরা একটু আগে বললাম যে খাবার গ্রহণের পরে আমাদের শরীর থেকে সবসময় পানি বের হচ্ছে। এখন গরমকালে যেহেতু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, বাতাসের পেট ভরা থাকে, সে পেট ভরা থাকলে মানুষ আর তখন যেমন খেতে পারে না, বাতাসও ঠিক তেমনি, যেহেতু ওর পেট ভরা থাকে সেই জন্য ও আর কোথা থেকে পানি অ্যাবজর্ব করে না বা ইভাপোরেট করে ভ্যাপার আকারে গ্রহণ করে না। কিন্তু যেমন আপনি কোনো যদি দাঁত খেয়ে আসেন, দাঁত খাওয়ার পরে একদম যেটা খাওয়ার তার থেকে ওভার খেয়ে আসছেন, এরপরে যদি কেউ বলে আবার খাওয়াবো, যত ভালো মন্দ খাবার হোক, তখন আপনি আর খাওয়ার ইচ্ছে থাকে না বা রুচি থাকে না। ঠিক একইভাবে যেহেতু গরমকালে বাতাসে হিউমিডিটি বেশি থাকে, জলীয় বাষ্প বেশি থাকে, এই জন্য ওর পেট ভরা থাকে, যে আমাদের ত্বক থেকে যে পানি বের হয় এগুলো আর ইভাপোরেট করে বা বাষ্প করে সে গ্রহণ করে না। এই কারণে ঘাম আমাদের শরীরে জমতে থাকে। আর শীতকালে পুরো অল্টারনেটিভ বিষয়, যে শীতকালে যেহেতু বাতাসে হিউমিডিটি কম থাকে, তার মানে তার খিদা আছে, এই জন্য পানি বের হওয়ার সাথে সাথে সে ইভাপোরেট করে সঙ্গে সঙ্গে সেটা ব্যাপার আকারে অ্যাবজর্ব করে নেয়। এই জন্য শীতকালে আমাদের শরীরে কোনো ঘাম দেখা যায় না, কারণ ঘাম বের হওয়ার আগেই সে জলীয় বাষ্প তৈরি হয়ে যায়, তৈরি হয়ে সেটাও অ্যাটমসফিয়ারে চলে যায়। এই ঠিক একইভাবে যেটা বলতেছিলাম, আমরা আমাদের পাশের রুমে যদি কোনো ভালো মন্দ খাবার রান্না করা হয়, এই রুমে যদি আপনি যে রুমে বসে পড়াশোনা করতেছেন সেন্ট আসে, স্মেল আসে, তাহলে আপনার খিদে লাগা শুরু করবে। আর যদি ওখানে ভালো মন্দ রান্না করা হলেও যদি আপনি স্মেল না পান, তাহলে হচ্ছে আপনার কোনো খিদা লাগবে না। শীতকালে যে আমাদের ত্বক ড্রাই হয়, এই জন্য আমরা কি কি ব্যবহার করি, বিভিন্ন ধরনের ময়শ্চারাইজিং ক্রিম, লোশন, ভেসলিন এগুলো ইউজ করি। আসলে এগুলোর কোনো দরকার নাই। বাতাস ওই গন্ধের মতো যদি টের পায় যে শীতকালে, সে তখন ইভাপোরেট করে সে পানিটাকে গ্রহণ করবে। আর যদি টের না পায় যে পানি আসছে কোথাও, তাহলে সে সেটা গ্রহণ করবে না। এই জন্য আমরা শীতকালে কি করি, এই পানিটা যে বের হচ্ছে বাতাসকে টের পাইতে না দেওয়ার জন্য বিভিন্ন ধরনের লোশন, ময়শ্চারাইজিং ক্রিম বা ভেসলিন এগুলো ইউজ করি। ঠিক আছে? তো এই জন্য হিউমিডিটিটাও মানুষের সাইকোলজিকে খুব দ্রুত চেঞ্জ করে দেয়, এই জন্য এটাও এয়ার কন্ডিশনিং সিস্টেমে কন্ট্রোল করতে হয়। তাহলে 2 নাম্বার গেল। এবার হচ্ছে পিওরিটি অফ এয়ার, এয়ারের পিওরিটি। কারণ আপনি রাস্তা দিয়ে আনমনে হেঁটে যাচ্ছেন, আপনার পাশে একটা মোটরসাইকেল কালো ধোঁয়া ছেড়ে চলে গেল, আপনি কি বিরক্ত হবেন কি হবেন না? আপনি যদি বিরক্ত না হন, তাহলে আপনার সাইকোলজির সমস্যা আছে। আমরা কিছু বলতে মোটরসাইকেলে কিছু বলতে পারি, বা মোটরসাইকেলে যে চালাচ্ছে সে কিছু বলতে পারি না, মানে মেজাজটা খারাপ হয়, কারণ মনে হয় যে কোথাও জায়গা পেলো না, আমার সামনে সে কালো ধোঁয়া ছেড়ে দিয়ে গেল। ইভেন ধরেন রাস্তা ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দেওয়ার রাস্তা ঝাড়ু দিচ্ছে, ওই সামনে দিয়ে যখন যান, তখন আমার সামনে ঝাড়ু দেওয়া শুরু করছে, ধুলাবালি দিচ্ছে। দূষিত এয়ারের মধ্যে যায়, তখন সে ডিসকমফোর্ট করে, কিন্তু ফ্রেশ এয়ারের মধ্যে সে কখনো ডিসকমফোর্ট ফিল করে না। এই জন্য মানুষের সাইকোলজি খুব দ্রুত চেঞ্জ করা হচ্ছে এই পিউরিটি অফ এয়ার। এই জন্য দেখবেন যেসব দেশ হচ্ছে শীত প্রধান দেশ, এদের বাতাসটা খুবই ক্লিন থাকে। এই জন্য আমরা অনেক দেশকে ভূস্বর্গ বলে থাকি। এই ভূস্বর্গ যেমন হচ্ছে সুইজারল্যান্ড, তারপর নিউজিল্যান্ড,
ইভেন আমরা কাশ্মীরকেও ভূস্বর্গ বলে থাকি, কারণ এখানে দেখবেন বাতাসটা খুবই ক্লিন। তারপর হচ্ছে হিউমিডিটি এবং টেম্পারেচার তেমন ভেরিয়েশন হয় না। সাধারণত মানুষ কমফোর্ট ফিল করে হচ্ছে 21 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, আমাদের দেশের রেসপেক্টে যদি বলি 21 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর 50% যদি হিউমিডিটি থাকে তাহলে সবচেয়ে কমফোর্ট ফিল করে। তো এই যে এই ভূস্বর্গ যেগুলো, এখানে টেম্পারেচার তেমন ভেরিয়েশন হয় না এবং হিউমিডিটি থাকেও এই 50%-এর কাছাকাছি। আর সবচেয়ে বড় দেখবেন এখানে বাতাসটা খুবই ফ্রেশ, এই জন্য মানুষ কখনো ডিসকমফোর্ট ফিল করে না। কিন্তু আমাদের এই রাস্তাঘাটে ধুলাবালি সমস্ত মানুষই ডিসকমফোর্ট ফিল করে। এই জন্য 3 নম্বর ফ্যাক্টর হিসেবে এই পিউরিটিটাও মানুষের সাইকোলজিকে খুব দ্রুত চেঞ্জ করে দেয়। এই জন্য আমরা যদি ভালো বিশুদ্ধ বাতাস পাই তাহলে আমাদের সাইকোলজিটা ঠান্ডা থাকে, আমরা বেশি কাজ করি, মেজাজ খারাপ হয় না। আর যদি ধুলাবালি হয় এর মধ্যে কাজ করাও কম যায়, মানুষের মেজাজ খারাপ হয়। এই জন্য সাইকোলজি দ্রুত চেঞ্জ করে। লাস্ট হচ্ছে মোশন অফ ইয়ার। একটা রুমের মধ্যে যদি আপনারা ক্লাসরুমে সবকিছু আটকায় দিয়ে জানলা দরজা বন্ধ করে দিয়ে যদি 1 ঘন্টা আটকায় রাখি, তাহলে একসময় সবাই এখানে সাফোকেশন মানে বাতাসের যেহেতু চলাচল থাকবে না, মোশন থাকবে না, সবাই আনইজি ফিল করা শুরু করবেন একসময়। যে রুমে তালা দিয়ে গেছে, ধরেন আমি যদি রুমে তালা দিয়ে যাই, আমাকে খুঁজে পান আর না পান বা আমাকে বলতে পারেন আর না পারেন, মনে মনে বিরক্ত হবে। তো এই জন্য যদি কোথাও এয়ারের মোশন না থাকে তাও মানুষের সাইকোলজি খুব দ্রুত চেঞ্জ হয়ে যায়। তাহলে এই 4টা ফ্যাক্টরি আমাদের সাইকোলজিকে খুব দ্রুত চেঞ্জ করে। এই জন্য এয়ার কন্ডিশনিং সিস্টেম এই 4টা জিনিসকেই আমরা কন্ট্রোল করি। শুধু টেম্পারেচার না, টেম্পারেচারের সাথে হিউমিডিটি, পিউরিটি অফ এয়ার আর মোশন অফ এয়ার, এই 4টা জিনিস কন্ট্রোল করে আমরা এয়ার কন্ডিশনিং সিস্টেমটা ব্যবহার করি এবং মানুষকে কমফোর্ট দেওয়ার। ঠিক আছে? তাহলে 8-এর ই কমপ্লিট হলো। এরপরে হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ উইন্টার এয়ার কন্ডিশনিং সিস্টেম আর হচ্ছে সামার এয়ার কন্ডিশনিং সিস্টেম। আমরা আসলে তাহলে এয়ার কন্ডিশনিং সিস্টেম প্রথমে বলছিলাম, এয়ার কন্ডিশনিং ইজ দ্য কন্ডিশন অফ এয়ার ফর হিউম্যান কমফোর্ট। তাহলে এটা হচ্ছে এয়ার কন্ডিশনিং সিস্টেমের সংজ্ঞা। এখন আসে কত প্রকার এবং কি কি। আমরা সিজনের উপর ডিপেন্ড করে এয়ার কন্ডিশনিং সিস্টেমকে 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে সামার এয়ার কন্ডিশনিং সিস্টেম, একটা হচ্ছে উইন্টার এয়ার কন্ডিশনিং সিস্টেম, একটা ইয়ার রাউন্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম। সামার এয়ার কন্ডিশনিং সিস্টেম মানে সে এই 4টা জিনিস কন্ট্রোল করবে, কিন্তু বাতাসটাকে ঠান্ডা করবে এবং ওই 3টা জিনিস কন্ট্রোল করবে। উইন্টার এয়ার কন্ডিশনিং সিস্টেম বাতাসকে গরম করবে আর হিউমিডিটি, পিউরিটি এবং মোশনটাকেও কন্ট্রোল করবে। আর ইয়ার রাউন্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম হচ্ছে সারা বছরের জন্য, আপনি যখন যেটা চাবেন, গরম চাইলে গরম, ঠান্ডা চাইলে ঠান্ডা, সাথে ওই 3টা ফ্যাক্টরও কন্ট্রোল করবে, কন্ট্রোল করে আপনাকে কমফোর্ট দিবে। এই জন্য ইয়ার রাউন্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম সারা বছর জন্য, কিন্তু এটা দামি বলে আমরা এটা সাধারণত ব্যবহার করি না। এবং আমাদের দেশে তো শীতকাল 1-1.5 মাসের মতো থাকে, গরমকালই বেশি থাকে, এই জন্য দুইটা একসাথে থাকলে সেটা দাম বেশি বলে আমরা সাধারণত আমাদের দেশে এটা চলে না তেমন, খুব রেয়ার এগুলো বিক্রি হয়। ধনী লোক ছাড়া এগুলো ব্যবহার করে না, মধ্যবিত্ত বা উচ্চবিত্তরাও এটা ব্যবহার করে না। তাহলে এয়ার কন্ডিশনিং সিস্টেম সিজনের উপর ডিপেন্ড করে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে সামার এয়ার কন্ডিশনিং সিস্টেম, একটা উইন্টার এয়ার কন্ডিশনিং সিস্টেম, আর একটা হচ্ছে ইয়ার রাউন্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম। ডিজাইনের উপর ডিপেন্ড করে আবার এয়ার কন্ডিশনিং সিস্টেমকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইউনিটারি এয়ার কন্ডিশনিং সিস্টেম, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম। ইউনিটারি এয়ার কন্ডিশনিং সিস্টেম একটা রুম বা একটা স্পেসের জন্য, ছোট ছোট স্পেসের জন্য যদি আমরা এয়ার কন্ডিশনিং সিস্টেম ইউজ করি সেটাকে বলা হয় ইউনিটারি এয়ার কন্ডিশনিং সিস্টেম। আর যদি আমরা বড় একটা বিল্ডিং, পুরো বিল্ডিং বা একটা অডিটোরিয়াম, একটা ইনডোর স্টেডিয়াম বা সিনেমা হল, মার্কেট, অফিস, পুরো যদি 10-20 তলা, 20 তলা, 100 তলা সব বিল্ডিং যদি একসাথে এয়ার কন্ডিশনিং সিস্টেম করি সেটাকে বলা হয় সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম। এই ইউনিটারি এয়ার কন্ডিশনিং সিস্টেম আবার 2 প্রকার। সেটা হচ্ছে আমরা আগে যেটা ব্যবহার করতাম সেটাকে বলা হয় উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনিং সিস্টেম। আর এখন যে এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার করি এই ইউনিটারি রুমের জন্য, একটা রুমের জন্য বা একটা বাসার জন্য, সেটা হচ্ছে একটা ঘরের জন্য, সেটা হচ্ছে স্প্লিট টাইপ। এখন যেটা ব্যবহার করি সেটা স্প্লিট টাইপ। তাহলে ইউনিটারি এয়ার কন্ডিশনিং সিস্টেম হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনিং সিস্টেম আর একটা হচ্ছে স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং সিস্টেম। আগে উইন্ডো টাইপ যেটা ব্যবহার করতাম 30-40 বছর আগে আমাদের দেশে, এখনো কিছু কিছু আছে যেগুলো নষ্ট হয়নি, মানুষ ব্যবহার করে। এই ঘরের দেয়াল ভেঙে একটা জানালার মতো তৈরি, তো এটা সাধারণত মানুষ করে দিতে আবার ভাঙাচোরা করা লাগে এসি বসানোর জন্য, সেই জন্য এখন এই সিস্টেমটা আস্তে আস্তে উঠে গেছে। এখন করছে কি স্প্লিট টাইপ, এই একসঙ্গে যে পুরো ইউনিটটা ছিল এটাকে 2টা ভাগে ভাগ করে দিছে, স্প্লিট করে দিছে। স্প্লিট মানে হচ্ছে ভাগ করে দেওয়া। একটা ইউনিট থাকে ঘরের ভিতরে আর একটা ইউনিট থাকে ঘরের বাইরে, শুধু একটা জাস্ট ছিদ্র করে 2টা পাইপ বের করার মতো রাস্তা হলেই আমরা এই 2টা ইউনিটকে চালাতে পারি। এই জন্য এটাকে বলা হয়, যেহেতু ভাগ করে দেওয়া হয়েছে এই জন্য এটাকে বলা হয় স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং সিস্টেম। তাহলে এখন আমরা আসি হচ্ছে এয়ার কন্ডিশনিং সিস্টেম কাকে বলে, কত প্রকার, কি কি সব হয়েছে, কারোর যদি প্রশ্ন থাকে বলতে পারেন, নাহলে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপালে। কারোর কোনো প্রশ্ন আছে? ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সামার এয়ার কন্ডিশনিং সিস্টেম, briefly describe the
ওয়ার্কিং প্রিন্সিপাল অফ উইন্টার এয়ার কন্ডিশনিং সিস্টেম। কারোর যদি প্রশ্ন থাকে বলতে পারেন। প্রশ্ন নাই, তাহলে আমরা এই দুটার ওয়ার্কিং প্রিন্সিপালে চলে যাই। হ্যাঁ, এটা হচ্ছে উইন্টার এয়ার কন্ডিশনিং সিস্টেম। এর নিচে যেটা আছে সেটা সামার এয়ার কন্ডিশনিং সিস্টেম। তাহলে এটা কিভাবে কাজ করে সেটা এখন বলবো। ধরেন রুমের টেম্পারেচার কত চান, ধরেন গরমকালে যখন 30-40 টেম্পারেচার চলে যায়, আমরা 25 সেট করলে ওই ইলেকট্রিসিটিও কম হবে, কনজাম্পশন কম হবে এবং আমরা কমফোর্ট ফিল করবো। তাহলে আমরা এই যে এয়ার কন্ডিশনিং স্পেস, এটা হচ্ছে রুম, এটা হচ্ছে আগের মতো উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনিং সিস্টেম, সবগুলো একসাথে। তাহলে এইখানে এইখানে দেখেন এই যে দুইটা ফায়ার মতো আছে বাঁকা করা। আমরা যখন এসি ছাড়ি, রিমোট দিয়ে অন করি, তখন দেখবেন একটা ঢাকনা খুলে যায়। ওই এয়ার কন্ডিশনিং সিস্টেমে এটাকে বলা হয় ড্যাম্পার বা গেট। এটা সুইচ অন করার সাথে সাথে এই ড্যাম্পার বা গেটটা খুলে যায় এবং এই যে ব্লোয়ার, এই ব্লোয়ারটা চালু হয়ে যায়। চালু হলে এইখান থেকে বাতাসটা প্রবেশ করে। প্রবেশ করে প্রথমেই দেখেন এয়ার ফিল্টার। এয়ার ফিল্টার কি করে, ওই যে চারটা জিনিস কন্ট্রোল করতে হবে, কি কি বলছিলাম, টেম্পারেচার অফ এয়ার, হিউমিডিটি অফ এয়ার, পিউরিটি অফ এয়ার আর মোশন অফ এয়ার। তা প্রথমেই এয়ার ফিল্টার দিয়ে যখন বাতাসটা যাবে, কন্টামিনেটেড এয়ার বা দূষিত বাতাস, যখন ধুলো বালি বা বড় বড় সাইজের ব্যাকটেরিয়া ভাইরাস সব এই ফিল্টারের মধ্যে আটকায় যায়। আটকায় গেলে আপনার এর প্রথমে যে কন্ট্রোল করে এয়ার কন্ডিশনিং সিস্টেম, সেটা হচ্ছে পিউরিটি অফ এয়ারটা কন্ট্রোল করে। এরপরে প্রথমে আছে দেখেন হিটিং কয়েল। ওইটা আমি বলেছি তো উইন্টার এয়ার কন্ডিশন, তার মানে রুমের টেম্পারেচার ধরেন শীতকালে 15-20 নেমে আসে বা 10 নেমে আসে, তখন আমরা রুমের টেম্পারেচার যদি 30 চাই, তখন 30 সেট করলাম। 30 না হলে ঠান্ডা লেগে যাবে। 30 হলে মোটামুটি কমফোর্ট, ভালো কমফোর্ট ফিল করবে এবং ইলেকট্রিসিটি কনজাম্পশনটা কম হবে। তাহলে এই হিটিং কয়েলটা এই 30 ডিগ্রি করবে না, এ করবে হচ্ছে 30 যদি সেট করেন আপনি, ও 45 বা 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হিট করবে। তো আপনি যেটা চাননি সেটা সে গরম করে দিবে। কারণ কি সেটা পরে বলতেছি। তার মানে এখানে টেম্পারেচারটা কন্ট্রোল হলো না। তার মানে প্রথমে পিওরিটি কন্ট্রোল করলো, তারপরে সে ওই পিওর বাতাসটাকে সে গরম করে দিল আপনি যেটা চাচ্ছেন তার থেকে 15-20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বেশি। এর মেইন কারণই হচ্ছে হিউমিডিটি কন্ট্রোল করার জন্য। শীতকালে যেহেতু জলীয় বাষ্প কম থাকে বাতাসে, বাতাসটা ড্রাই থাকে, শুষ্ক থাকে, এই জন্য বাতাসে হিউমিডিটি বাড়াতে হবে। তাহলে এই গরম করে দেওয়ার কারণ হচ্ছে হিউমিডিটি বাড়ানোর জন্য। এই এয়ারটাকে 45 বা 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার গরম করে দিয়ে এইখানে দেখেন এই যে পাম্পের মাধ্যমে পানি স্প্রে করা হচ্ছে, ওয়াটার স্প্রে করা হচ্ছে। এই ওয়াটার স্প্রে করে দিলে গরম বাতাসের মধ্যে যখন, পানি তো ঠান্ডা, যেমন শীতকাল 15 ডিগ্রি কিরে স্যারের কি কারেন্ট গেল নাকি? বন্ধু এই গোপাল, তুমি গোপাল, বেঁচে আছো? তুমি কি ক্লাস নাও? গোপাল, ক্লাস নাও তুমি। মরিয়া যাব কোথায় তোমাদের ছাড়িয়া। বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। বুড়ো বয়সে এখন এসির গল্প শুনছি।
বললে কোনো কথা নাই। আচ্ছা, আমার ল্যাপটপ থেকে এই নেট চলে গেছিল। হ্যাঁ, দেখা যায় আবার। জি স্যার জি দেখা স্যার, যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, ওই যে যেহেতু বাতাসটাকে গরম করে দিছি, ওই আমরা যেটা চাইছি রুমের টেম্পারেচার 30, তার থেকে 15-20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, ওই গরম বাতাসের মধ্যে যখন পানি স্প্রে করে দেওয়া হবে, কিছু পানি ওই বাতাস থেকে হিট গ্রহণ করে জলীয় বাষ্পে পরিণত হয়ে যখন এই ওয়াটার ইলিমিনেটর বা মেমব্রেন বা পর্দার মধ্যে দিয়ে যাবে, তখন পানিগুলো এখানে থেকে আবার এই রিজার্ভারে চলে আসবে। আর এই বাতাসটা, আগে হিউমিডিটি কম ছিল, হিউমিডিটি বেড়ে যে এখানে প্রবেশ করবে। তাহলে প্রথমে কন্ট্রোল হলো পিউরিটি অফ এয়ার, তারপরে এখানে এসে করলো হিউমিডিটি এয়ার। এখনো টেম্পারেচার কন্ট্রোল হয়নি। এখন এখানে দেখেন আবার হিটিং কয়েল। এই হিটিং কয়েল করবে কি, আমরা যখন ওই বাতাসকে বেশি গরম করে ফেলছি, কিন্তু আবার যেহেতু পানি স্প্রে করে দেওয়া আছে, বাতাস আবার ঠান্ডা হয়ে যাবে। 30 চাইছে, দেখা যাচ্ছে বাতাসটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আমি রুমে চাইছি হচ্ছে 30 ডিগ্রি। তখন এই হিটিং কয়েলটা আবার সেটা হিট দিয়ে, হ্যাঁ স্যার ক্লাসে তো, আমি ক্লাসে। আপনি কই? আচ্ছা, ওকে ওকে, আর অ্যাটেন্ডেন্স দিয়ে দিন আমাকে, হ্যাঁ? হ্যাঁ, তাহলে ওই যে টেম্পারেচার যেহেতু কমে যাবে, টেম্পারেচার যেহেতু ঠান্ডা পানি স্প্রে করা হয়েছে, করে কিছু পানি আবার জলীয় বাষ্প হতে গেলে তো হিট লাগে। সেই হিট গ্রহণ করার কারণে ওই পানিটা টেম্পারেচারটা কমে যাবে। কমে গেলে সেই এই হিটিং কয়েলটা আবার ওইখানে 30 ডিগ্রিতে গরম করে তখন পাঠাবে। তখন এইখানে এসে টেম্পারেচারটা কন্ট্রোল হলো। তাহলে প্রথমে কন্ট্রোল হলো পিউরিটি অফ এয়ার, তারপর ওয়াটার ইলিমিনেটরে পাস করার পরে হলো হিউমিডিটি কন্ট্রোল, তারপর টেম্পারেচার কন্ট্রোল। এবার হচ্ছে মোশন। এই ব্লোয়ার মানে কি, বাতাসটা টান দিয়ে নিয়ে চলে আসবে। টান দিয়ে নিয়ে চলে আসলে বাতাসটা গতি পাবে। তাহলে গতি বা মোশন পাইলে তখন আমরা 4টা ফ্যাক্টরি কন্ট্রোল হবে। এই কন্ট্রোলের এই অবস্থায় যদি বাতাসটাকে আমরা বাতাসের মধ্যে থাকি, তাহলে আমরা কমফোর্ট ফিল করব, কোনো ধরনের ডিসকমফোর্ট ফিল করার বা অস্বস্তি ফিল করার কোনো কারণ থাকবে না। এই এয়ার কন্ডিশনিং সিস্টেম, কারো কি জানা ছিল এই 4টা জিনিস কন্ট্রোল করে? না স্যার। স্যার এই হ্যাঁ, পাম্প তাহলে সিস্টেমটা কি অটোমেটিকলি বিল্ড ইন থাকে, মানে এই যে উইন্টার? হ্যাঁ, এই পাম্প তো ওই যে সবই তো সেন্সর এখন, তাই না? হ্যাঁ এখন সব চেঞ্জ হ্যাঁ, হয়। এখন আমাদের দেশে হলে এই পানি দেয়া লাগবে, হ্যাঁ, এসিতে। কিন্তু শীত প্রধান দেশে হলে এটা লাগে না, কারণ শীত প্রধান দেশে দেখবেন প্রচুর স্নো হয়, তাই না? স্নো পড়ে না, বরফ পড়ে না? হ্যাঁ স্যার পড়ে। হ্যাঁ, এই বরফটা পড়ে কি, বাতাসে যেহেতু জলীয় বাষ্প বেশি থাকে, ওই জলীয় বাষ্পটা স্নো আকারে নিচে পড়তে থাকে, যেহেতু ভারী হয়ে যায়। কিন্তু আমাদের দেশে যতই ঠান্ডা কমুক, আমাদের দেশে যেহেতু শীতকালে হিউমিডিটি কম থাকে, সাধারণত আমরা জানি 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হলে পানি 3টা অবস্থায় থাকতে পারে। বরফও হতে পারে, পানিও থাকতে পারে, অথবা জলীয় বাষ্পও হতে পারে। কিন্তু আমাদের দেশে এই জন্য 4 ডিগ্রি নিচে নেমে আসলেই কিন্তু শীত প্রধান দেশে সাধারণত স্নো পড়া শুরু করে। কিন্তু আমাদের দেশে 4 ডিগ্রি নিচে নামলেও স্নো পড়বে না। তার মেন কারণই হচ্ছে আমাদের ঠান্ডা বেশি কোন দিকে, উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে তো পানি কম। পানি কম থাকলে ওখানে আমাদের এই খুলনা অঞ্চলের থেকেও আরো থাকে, ড্রাই, শুষ্ক থাকে ওদিকের বাতাসটা। এই জন্য টেম্পারেচার 2-3-এ নেমে আসলেও বরফ পড়ার চান্স নেই, কারণ হচ্ছে হিউমিডিটি কম থাকে। So, এই কারণে আমাদের দেশে যদি আমরা ডিজাইন করি, তখন পানি দেওয়া লাগে। আর শীত প্রধান দেশে সাধারণত এই পানিটা দেওয়া লাগে না, কারণ যেহেতু বাতাসে জলীয় বাষ্প বেশিই থাকে। সো ওইটা দিয়ে ত্বক ড্রাই হওয়ার বা শুষ্ক হয়ে যাওয়ার বা ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না। জি স্যার, মানে এটা এয়ার কুলার সিস্টেমের মতন কাজ করতেছে পানি। না, এয়ার কুলার আর এয়ার কন্ডিশন কি এক জিনিস নাকি? এয়ার কুলার ওটা তো মরুভূমির জন্য, বুঝতে পারছেন? আমাদের দেশে যে এয়ার কুলার হিসেবে 12-14 হাজার টাকা বিক্রি করে, ওটা আমাদের দেশের জন্য না। ওটা পরে বলতেছে কেন আমাদের দেশের জন্য না। এটাতে হচ্ছে হিউমিডিটি বাড়ানোর জন্য। আমরা যেহেতু 4টা ফ্যাক্টরি কন্ট্রোল করতে হবে, এই জন্য আমাদের দেশে যদি ডিজাইন করতে হয়, তাহলে আমাদের এই উইন্টার এয়ার কন্ডিশনিং সিস্টেমের ক্ষেত্রে পানি স্প্রে করতে হবে, পানি দিতে হবে স্যার আলাদাভাবে। কিন্তু সাধারণত দেশে, আমাদের দেশে এগুলো তো ব্যবহার করা হয় না, এবং যেগুলো আসে বিদেশ থেকে, সেই জন্য আমাদের দেশে যারা ওয়ালটন বা অন্যান্য কোম্পানি এখন যে করতেছে, এরা তো জাস্ট অ্যাসেম্বল করে, ঠিক আছে, কোনো কিছু তো ডিজাইন করে না। ওই চায়না কয়েকটা থেকে কিনে এনে দু একটা জিনিস যেগুলো সহজ জিনিস সেগুলো বানায়, আর ম্যাক্সিমামই জয়েন্ট দিয়ে এই পুরো ডিভাইসটা বানায়। তো সেই জন্য ওইগুলোতে সাধারণত এই সিস্টেমটা থাকে না। আর আমাদের দেশে তো ম্যাক্সিমাম মানুষই, 1% মানুষের যারা এসি ব্যবহার করে, তার মধ্যে যদি 100% হয়, তার মানে 5%ও এই উইন্টার এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার করে না। বললাম তো, ধনী, মধ্যবিত্ত, উচ্চবিত্তরাও
এটা ব্যবহার করতে পারে না, কারণ এটা তো দাম অনেক বেশি আর আমাদের দরকারও হয় না। ঠিক আছে, স্যার এই কারণে কোয়েল। এই পানিটা স্প্রে করা হয় মেইনলি হচ্ছে হিউমিডিটি বাড়ানোর জন্য, আসলে বাড়ানোর জন্য। ঠিক আছে আপনার কথা? জি স্যার, স্যার বুঝতে পারছি। স্যার হিটিং কোনো প্রশ্ন কয়েলটা আছে? স্প্রে করা হচ্ছে মানে বাষ্পটা। হিটিং কয়েলে পানি স্প্রে করতেছেন না তো, হিটিং কয়েল থেকে যে বাতাসটা বের হচ্ছে সেই বাতাসের উপরে পানি স্প্রে করে দেওয়া হচ্ছে। মানে গরম বাতাস বের হচ্ছে না, হিটিং কয়েলের কাজে হচ্ছে বাতাসটাকে গরম করে দেওয়া, সেই গরম বাতাসের উপর পানি স্প্রে করা হচ্ছে। আবার সেই বাতাসটা ঠিক আছে, এলিমেন্টারে চলে তো যাচ্ছে। না পানি না। বেশি বাষ্প হবে না, অল্প পরিমাণ পানি আর এটা তো কন্টিনিউয়াস প্রসেস, তাই না? হ্যাঁ অল্প জি কিছু স্যার। পানি বাষ্প হবে, সেই বাষ্প সহ বাতাসটা প্রবেশ করতে পারবে ওয়াটার এলিমেন্টের বা মেমব্রেন বা পর্দা দিয়ে। আর পানিটা আবার ওই ওই যে পাম্পের নিচে যে রিজার্ভার আছে পাম্পের উপরে ওইখানে এসে জমা থাকবে। ঠিক আছে, স্যার এলিমেন্টার হয়ে আবার আবার হচ্ছে হিটিং কয়েলে যাচ্ছে, মানে আবার হিট হয়ে একটা ব্যালেন্সিং করে পাঠানো হ্যাঁ হচ্ছে। আবার হিট করা হচ্ছে, কারণ কি ওই গরম বাতাসের মধ্যে পানি বাতাস কি আর গরম থাকবে? না, ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে কিছুটা যাবে। পরিমাণ। কারণ এই জন্যই আপনি তো রুমে চাইছেন গরম বাতাস, শীতকালে হচ্ছে গরম বাতাস না হলে কি কমফোর্ট ফিল করবেন? এই জন্য না। হিটিং কয়েলটা আবার সেটাকে আপনি যে টেম্পারেচার চাইছেন সেই টেম্পারেচারে গরম করে আপনার রুমে সাপ্লাই দিবে। বুঝতে পারছেন? জি স্যার, অল ক্লিয়ার। ওকে, আচ্ছা। এবার এসে হচ্ছে সামার এয়ার কন্ডিশন, মানে ঠান্ডা করার জন্য। ঠিক আছে, এটা হলো গরম করছে বাতাসটাকে, আর সাথে ওই তিনটা জিনিস কন্ট্রোল করছে। ফিগার অলমোস্ট একই রকম। ঠিক আছে, শুধু এখানে দুইটা হিটিং কয়েল ছিল, আর এখানে একটা হিটিং কয়েল আর একটা কুলিং কয়েল। ঠিক আছে, আর ওখানে পানি স্প্রে করছে, এখানে পানি স্প্রে করা লাগে নাই। এই জাস্ট পার্থক্য। ঠিক আছে, দেখা যাচ্ছে দুইটা একই রকম না ফিগার? জি স্যার, একই রকম, কিন্তু স্যার কিছুটা চেঞ্জ হ্যাঁ, আছে এখানে। হ্যাঁ, ওই তো এটাতে প্রথমটা আছে হিটিং কয়েল, এখানে হচ্ছে কুলিং কয়েল। ঠিক আছে, জি আর স্যার। মেইন পার্টস গুলো সবই এক। ঠিক আছে, তাহলে এখন আসি আগের মতোই। এই যখন আমরা এয়ার এয়ার কন্ডিশনার ছেড়ে দিব, ছাড়লে এই ড্যাম্পার দিয়ে কিন্তু ব্লোয়ারটা চালু হয়ে গেছে, এই দিক থেকে এয়ার প্রবেশ করবে, করে এয়ার ফিল্টারের মাধ্যমে সে বাতাসটাকে পিওর করে ফেলবে। তার মানে ওর মধ্যে ধুলাবালি যত ধরনের কন্টামিনেশন আছে আর বড় ব্যাকটেরিয়া ভাবে আটকে দিবে। ঠিক আছে, আমরা আপনাকে 25 ডিগ্রি স্যার আপনার মনে হয় নেট ইস্যু হচ্ছে, আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, বাধা বাধা আসছে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড আপনার নেটে, বুঝতে পারছেন? আমার নেটে যদি সমস্যা হতো তাহলে যার নেটে সমস্যা হবে সে হচ্ছে স্যার আপনার কথা হলো মানে থেমে থেমে আসতেছে, ভালো কুলিং বোঝা কয়েলটা যাচ্ছে ওর না। থেকে আরো 10-12 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কমায় দিবে। আপনি চাইছেন স্যার আমরা কেউই ভালো করে শুনতে পাচ্ছি না, প্রথম থেকে কিছুই ক্লিয়ারলি শোনা যায়নি। আপনাদের সব সব সব
দেখা যায় শেয়ার স্ক্রিন? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে ড্যাম্পার দিয়ে আমরা যখন বাতাস ঢুকছে এয়ার ফিল্টার ক্লিন, এয়ার ক্লিন করে দিল, তাহলে পিউরিটি কন্ট্রোল হলো। কুলিং কয়েল হচ্ছে যেহেতু গরমকালে প্রচুর পরিমাণ হিউমিডিটি থাকে, আমাদের ঘাম হয়, সেই হিউমিডিটি থাকার কারণে বাতাসে যে জলীয় বাষ্প থাকে সেই জলীয় বাষ্পটাকে কমাই দিতে হবে। এই কমাই দিলে যখন বাতাসকে ঠান্ডা করা হয়, কিছু জলীয় বাষ্প পানিতে কনভার্ট হয় বা ওয়াটারে কনভার্ট হয়। সেই ওয়াটারে কনভার্ট হলে এই ওয়াটার এলিমেন্টার দিয়ে যখন পাস হয় তখন হচ্ছে পানিটাকে বাধা দেয়, দিয়ে এখান থেকে পানিটা ড্রপ আকারে পড়তে থাকে এবং বাতাসের যে জলীয় বাষ্প কম ছিল এই কিছু পানি বের হওয়ার কারণে জলীয় বাষ্পটা তখন মেনটেন হয় বা হিউমিডিটি কন্ট্রোল হয়। এই জন্য দেখবেন গরমকালে এসি ছাড়লে এখান থেকে ফোটা ফোটা করে পানি পড়ে। এই পানিটা মেইনলি আসে হচ্ছে ওই যে যে বাতাসের যে এক্সট্রা জলীয় বাষ্প ছিল সেটা ঠান্ডা করার কারণে কনডেন্স হয়ে পানি আকারে বের হয়। তাহলে যখন এই কুলিং কয়েলে এই জন্য বেশি ঠান্ডা করা হয়। তাহলে ওয়াটার এলিমেন্টার যখন পাস হয় তাহলে তখন কন্ট্রোল হলো হিউমিডিটি। তাহলে প্রথমে কন্ট্রোল হলো পিউরিটি, তারপরে হিউমিডিটি। এবার হিটিং কয়েল যেহেতু এটা বেশি ঠান্ডা করা হয়েছে, আপনি চাইছেন হচ্ছে 25, কিন্তু ও ঠান্ডা করছে 10-12 ডিগ্রি। এই হিটিং কয়েলটা আবার ওটাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে গরম করবে, করে এখান থেকে পাস করাই দিবে। পাস করাই দিলে তখন সে হলো বাতাসটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পাইলো, তার মানে টেম্পারেচারটা কন্ট্রোল হলো। তাহলে প্রথমে কন্ট্রোল হলো পিউরিটি, তারপরে ওয়াটার এলিমেন্টার এসে বা পদ্মা এসে এখানে পানিটা আটকায় দিয়ে সে হিউমিডিটি কন্ট্রোল করো, তারপরে হিটিং কয়েল আবার হিট দিয়ে দিল, দিয়ে ব্লোয়ার যেহেতু চালু আছে তাহলে মোশনটা তৈরি হলো। তাহলে এই চারটা জিনিস যখন কন্ট্রোল হবে তখন আপনি সেই বাতাসটা কমফোর্ট ফিল করবেন। এখানে আর ডিসকমফোর্ট ফিল করা বা অস্বস্তি ফিল করার কোনো কারণ থাকবে না। ক্লিয়ার হয়েছে সামার এবং উইন্টার এয়ার কন্ডিশনিং সিস্টেম? জি স্যার। তাহলে এই সামারটাতে হচ্ছে ঠান্ডা করবে আর উইন্টারকে গরম করবে, আর সাথে সাথে ওই চারটা আরো তিনটা জিনিস যেটা আছে পিউরিটি অফ এয়ার, হিউমিডিটি অফ এয়ার এবং মোশন অফ এয়ারটাকে কন্ট্রোল করবে। কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার উইন্টারের এটা আরেকবার একটু বলবেন, ওই যে মাঝে কোনটা? যেটা ছিল এয়ার ফিল্টারের পরে এই স্পেসটা আরেকবার একটু বলবেন। আচ্ছা, এয়ার ফিল্টারতে যখন পাস করবে, আমরা হচ্ছে শীতকালে তো ঠান্ডা থাকে, 15 ডিগ্রি বা 10 ডিগ্রি টেম্পারেচার চলে আসে। আপনি রুমে চাইলেন বাতাসের টেম্পারেচার 30 ডিগ্রি, তাই হিটিং কয়েলটা 30 করবে না, 30-এর থেকে আরো বেশি করবে। কারণ কি, শীতকালে যেহেতু বাতাসের জলীয় বাষ্প কম থাকে, এই জলীয় বাষ্প বাড়াতে হবে, না হলে তো আপনার ত্বক ড্রাই হয়ে শুষ্ক হয়ে ফেটে যাবে। কিন্তু এসি রুমে থাকলে, উইন্টার এয়ার কন্ডিশনিং সিস্টেম থাকলে তো কোনো ধরনের স্কিন ড্রাই হবে না, বা আলাদাভাবে কোনো লোশন বা ভেসলিন কোনো কিছু ইউজ করতে হবে না, বা ময়শ্চারাইজিং ক্রিম কিছু ইউজ করতে হবে না। কারণ কি, এই হিটিং কয়েল তখন আপনি যেটা চাইছেন 30 ডিগ্রি, সে 45 বা 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বাতাসটাকে গরম করবে। গরম করে এই গরম বাতাসের মধ্যে, এই বাতাসটা তো পাস হচ্ছে, যেহেতু ব্লোয়ার চলতেছে, কন্টিনিউয়াস ফ্লো হচ্ছে, সেই ফ্লো হওয়া বাতাসের মধ্যে ওয়াটার স্প্রে করে দেওয়া হবে। ওয়াটার স্প্রে করলে কি হবে, ওই যেহেতু বাতাসটা গরম 45-50 ডিগ্রি, সেই বাতাসের হিট গ্রহণ করে সে জলীয় বাষ্পে পরিণত হবে। পুরোপুরি পরিবর্তন হবে না, কিছু পরিমাণ পানি জলীয় বাষ্পে পরিণত হবে, আর কিছু পানি থেকে যাবে। এই ওয়াটার এলিমেন্টার বা মেমব্রেন বা পর্দা, এই পর্দা দিয়ে যখন ওই বাতাসটা পাস হবে তখন পানিটা এখানে আটকে যাবে, আটকে যে আবার এই রিজার্ভ ট্যাঙ্কে চলে যাবে, এবং এইখান থেকে যখন পাস হবে, যেহেতু হিউমিডিটি কম ছিল এবং পানি স্প্রে করার কারণে বাতাসের যে জলীয় বাষ্প বেড়ে গেছে, তাহলে হিউমিডিটি কন্ট্রোল হয়ে যাবে। কন্ট্রোল হয়ে গেলে, যেহেতু বাতাসটা আমরা গরম করছিলাম, কিন্তু যখন আবার শীতকালে তো পানি ঠান্ডা, সেই ঠান্ডা পানি স্প্রে করছি, তখন হচ্ছে সেই বাতাসের টেম্পারেচার আবার কমে যাবে, তখন আবার 20-22 বা 25-এ নেমে আসবে। তখন এই হিটিং কয়েলটা আপনি যে 30 ডিগ্রি চাইছেন, সেই 30 ডিগ্রিতে গরম করে বাতাসটাকে তখন পাস করাবে। পাস করালে ব্লোয়ার যেহেতু চলতেছে, মোশন তৈরি হবে, মোশন হয়ে আপনার পুরো রিমটাকে সে গরম বাতাসে সাপ্লাই দেবে, উইথ হচ্ছে হিউমিডিটিও কন্ট্রোলে চলে আসবে, পিউরিটিও কন্ট্রোলে আসবে, টেম্পারেচারও কন্ট্রোলে চলে আসবে। ক্লিয়ার হচ্ছে? জি স্যার। ওকে, তাহলে এটা গেল হচ্ছে ইউনিটারি এয়ার কন্ডিশনিং সিস্টেম। এরপরে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমটা একটু আলোচনা করে তারপর আজকে ক্লাস শেষ করে দিব। স্যার এই সামার এইখানে দেখেন, কন্ডিশনে, স্যার সেই সামার এয়ার কন্ডিশনের যে হিটিং হ্যাঁ, কয়েলটা লাস্ট পজিশনে, এইটা কি কাজ করতেছে? এই কুলিং কয়েল কি আপনার টেম্পারেচার কি আপনি যেটা চাইছেন সেটা সেটা করছে, নাকি তার থেকে বেশি কম করছে? কম ঠান্ডা করছে। কম কম করছে, কারণ কি কম করার কারণ হচ্ছে আকাশ বাতাসে যেহেতু জলীয় বাষ্প বেশি থাকে, আমাদের ঘাম হয়,
এই জলীয় বাষ্পটাকে কমাতে হবে। কমাতে গেলে কি করতে হবে? জলীয় বাষ্পকে যদি আমরা ঠান্ডা করি, তাহলে কি পানি এখানে বের হয়ে আসে না বাতাস থেকে? আলাদা হয়ে যায় না? জি স্যার। এই আলাদা করার জন্যই এই বাতাসটা আপনি যে 25 ডিগ্রি বা 22 ডিগ্রি বা 18 ডিগ্রি বা 20 ডিগ্রি চাইছেন, সেটার থেকেও আরো সে 10-12 ডিগ্রি কম ঠান্ডা করে ফেলবে। তাহলে ঠান্ডা করা ওই বাতাসই যদি আপনাকে রুমে দেয়, আপনি চাইছেন হচ্ছেন 20, ও করে দিল 10, তাহলে কি আবার কি ব্ল্যাঙ্কেট গায়ে দিবেন, সোয়েটার গায়ে দিবেন? তখন কি করে? এই হিটিং কয়েলটা আপনি যেটা চাইছেন সেই টেম্পারেচার তৈরি করে দেয়। বুঝা গেছে এবার? আর এটা মেনটেন করে দিচ্ছে আর কি। হ্যাঁ, মেনটেন করবে। মানে আপনি যেটা চাইছেন ওইটা মেনটেন করবে, ঠিক আছে? জি স্যার। জি না স্যার স্যার, হিট দুইটা হিটিং কয়েল ছিল তো, ওইটার কাজ আর এটার কাজ তো আলাদা করতেছে, এই জন্য বললাম যে এখানে সামারের কি কাজ করতেছে। এখন স্যার এবার ক্লিয়ার। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, জি কারণ স্যার, ওই যে ক্লিয়ার। আমরা বেশি ঠান্ডা না করলে তো ওই হিউমিডিটি কন্ট্রোল করতে পারবো না, ঠিক আছে? এই জন্য দেখবেন এই হিউমিডিটি কন্ট্রোল করে বলেই ওই যে এসির থেকে সবসময় পানি পড়ে, ফোঁটা ফোঁটা করে পানি পড়ে না? এবং এটা কিন্তু অনেক পানি। আপনি যদি একটা এসি 10 ঘন্টা ধরে চালায় রাখেন, তাহলে প্রায় আহ এক 1.5 থেকে পানি 2 হয়ে যায়। লিটার পানি হবে। আপনি যদি পানিটা কালেক্ট করেন, 1.5 থেকে 2 লিটার পানি পাবেন হচ্ছে ড্রেন হয়ে যাচ্ছে। কারণ ওই পানিটা কোথায় ছিল? বাতাসের মধ্যে ছিল। বাতাসের মধ্যে আপনার শরীর থেকে যে পানি বের হচ্ছে ওই পানিটা, বুঝতে পারছেন? এই কারণে আমরা বেশি ঠান্ডা করি। সেই বেশি ঠান্ডাকে আবার গরম করে আপনার রিকোয়ার্ড টেম্পারেচার দেওয়ার জন্যই হিটিং কয়েলটা ইউজ করা হয়। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ওই যে উইন্ডো টাইপ, মানে সবসাথে একসাথে। এটাকে আমরা কি করছি এখন? স্প্লিট করে দিচ্ছি। সেই স্প্লিটটা যখন আমরা সাধারণত যে এসি গুলো ব্যবহার করি, এখন দেখেন দুইটা ইউনিট থাকে, দেখা গেছে? এই ভিতরের ইউনিটটা এটা ঠান্ডা করে, বাইরের ইউনিটটা গরম। বাইরের ইউনিট থেকে দেখবেন গরম বাতাস বের হচ্ছে তাতে, তাই না? এই লাল মানে হচ্ছে গরম, আর সবুজ মানে হচ্ছে নীল মানে হচ্ছে ঠান্ডা। ওই ঠান্ডার জন্য এখান থেকে দেখেন এই যে বাতাসটা পানি পড়তেছে, এই পানিটা ওই পাইপের মাধ্যমে বাইরে ছেড়ে দেওয়া হয়। এই জন্য দেখবেন ওই যে যেখান থেকে দুইটা পাইপ ঢুকে, ওর মধ্যে একটা পানির পাইপও, চিকন পানি পাইপও নিয়ে যায়। এই পানিটা যাতে এই ঠান্ডা হলে যেহেতু কন্ডেন্স হয়ে যাচ্ছে, সেই কন্ডেন্সটা যাতে আবার বাইরে ফেলে দিতে পারে। আর এই যে ফ্যান আছে দেখেন, এখানেও ফ্যান আছে, ওখানেও ফ্যান আছে, মানে যাতে দ্রুত ঠান্ডা করে এবং দ্রুত গরম বাতাসটাকে বের করে দিতে পারে। এই জন্য ফ্রিজের মতোই। ফ্রিজে কি ছিল? এইটা হচ্ছে ইভাপোরেটর, যেখানে ঠান্ডা আমরা খাবার টাবার রাখছিলাম, কতদিন মাছ রাখছিলাম, এটা হচ্ছে ইভাপোরেটর। এইটা হচ্ছে সেই কম্প্রেসর, এই কন্ডেন্সার, এটা হচ্ছে কন্ডেন্সার, এটা হচ্ছে ইভাপোরেটর। এটা হচ্ছে এই যে গরম হচ্ছে যেটা, এটা হচ্ছে কম্প্রেসর, ঠিক আছে? তার মানে এই জন্য আমরা যে স্প্লিট টাইপ উইন্টার বা সামার এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার করি, বাইরেটা হচ্ছে গরম হয়, তার মানে এটা হচ্ছে কন্ডেন্সার, আর ভিতরেটা যেহেতু ঠান্ডা হয় এটা হচ্ছে ইভাপোরেটর। এই জন্য কন্ডেন্সার সবসময় থাকে বাইরে, আর ইভাপোরেটর থাকে সবসময় ভিতরে। এখন যদি শীতকালে আপনি উল্টা করে লাগাতে পারেন, তাহলে আপনার উইন্টার এয়ার কন্ডিশনিং সিস্টেম কেনা লাগবে না, আপনার রুম গরম করে দিবে বাতাস। বুঝতে পারছেন? স্যার মানে ভালো। ওই যে রিমোট কন্ট্রোল দিয়ে ওইটাই কন্ট্রোল করা হয়। এই বিষয়টা আরেকবার একটু বলবেন, ক্লিয়ার হয়নি। রুমের মধ্যে যে ইউনিটটা থাকে সেটা ঠান্ডা করে, আর বাইরে আরেকটা ইউনিট থাকে না, সেটা গরম বাতাস বের করে। ফ্রিজের মতো এয়ার কন্ডিশনিং এবং ফ্রিজ দুইটাই তো বলছিলাম একই রেফ্রিজারেশন সিস্টেমে কাজ করে। তাহলে রেফ্রিজারেশন সিস্টেমের ইউনিট কয়টা? মোট 4টা না? আর রিসিভার একটা আছে বা অ্যাকাউন্টার, যেখানে জমা করে রাখে। এই 4টা ইউনিটের মধ্যে মেইন ইউনিট বলছিলাম কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ভালভ আর ইভাপোরেটর। তো এখানে সেই 4টা, এইটা হচ্ছে ইভাপোরেটর, এইটা হচ্ছে, এটা ইভাপোরেটর, এটা হচ্ছে কম্প্রেসর, এটা হচ্ছে কন্ডেন্সার লালটা, আর এটা হচ্ছে এক্সপানশন ভালভ। বুঝতে পারছেন? আর যদি আপনি উল্টা চিন্তা করেন, এটা আমি এদিক থেকে বলছি, উল্টা যদি হয়, তাহলে এটা হচ্ছে কম্প্রেসর, এটা কন্ডেন্সার, এটা এক্সপানশন ভালভ, এটা হচ্ছে ইভাপোরেটর। ফ্রিজে এই 4টা জিনিস তো থাকে, আর হচ্ছে একটা থাকে হচ্ছে অ্যাকামুলেটর। এই যে যে কন্ডেন্সার থাকে, এই যে কন্ডেন্সারের এইখানে অ্যাকামুলেটর ছিল, এখানে অ্যাকামুলেটর, ঠিক আছে? আর লাল কালার মানে বোঝাচ্ছে হচ্ছে গরম, আর নীল কালার মানে বোঝাচ্ছে ঠান্ডা। এইটুকু বুঝাইছি যে ভাই এখন আমাদের যে এয়ার কন্ডিশনিং সিস্টেম, ওটা তো আগের মতো এই সিস্টেমটা নাই একসাথে সবগুলা। এখানে দেখেন ওটা তো সামারটা দেখাইছে, এই যে এটা কি কুলিং কয়েল না? এটা ঠান্ডা, আর এই যে হিটিং কয়েল, এটা মানে এই গরম। ওই ঠান্ডা এবং গরম ওই যে এটা, এই কুলিং কয়েল মানে হচ্ছে ইভাপোরেটর এটা, আর হিটিং কয়েল মানে হচ্ছে এটা হচ্ছে কম্প্রেসর, এই কন্ডেন্সার, সরি কন্ডেন্সার, যেখানে কন্ডেন্স করে দেয়। বোঝা গেছে এবার? কিন্তু স্যার এখানে এই যে কম্প্রেশন, এটা তো একে আছে, আর বাল্ব এটা 3-এ আছে, আপনি নিচেরটা কম্প্রেশন বললেন কেন? আমি যদি উল্টা করে হেড যদি উল্টা করে দেই,
তাহলে একরকম হবে। এই হলে এই জন্য বলছি, যদি আপনি এদিক থেকে শুরু করেন সবসময় হচ্ছে এটার পরে থাকবে হচ্ছে এই যে যে ইভাপোরেটর পরে থেকে কম্প্রেসর, ওই যে গতদিন দেখছেন। জি স্যার। আপনি উল্টা করে এবং সোজা করে, আমি সামার এবং উইন্টার দুইটা উল্টা করে বুঝাইছি, এই জন্য একবার উপরে নিয়ে গেছি একবার নিচে নিয়ে আসছি, ঠিক আছে। কম্প্রেসর এখানে দেখেন, এটা ইভাপোরেটর না, জি স্যার। এরপরে আছে কম্প্রেসর, তারপর কন্ডেন্সার, আর এটা হচ্ছে রিসিভারটা হচ্ছে যে রিসিভ করে রাখে, আর এইটা সেই এক্সপানশন ভালভ। যদি আপনি শুধু সামার এয়ার কন্ডিশনিং সিস্টেম বলেন তাহলে এই সিরিয়ালেই যাবে সে। সামার এয়ার কন্ডিশন কি ঠান্ডা করে না, এই যে এটা ইভাপোরেটর, এরপরে এইটা হচ্ছে কন্ডেন্সার, এই কম্প্রেসর। ইভাপোরেটর এই যে অ্যারো দেখেন কোন দিকে গেছে, দিকে গেছে না, এখান থেকে উপরে উঠছে, উপরে উঠেছে, কম্প্রেসরে আবার চাপ দিয়ে টেম্পারেচার বাড়াই দিচ্ছে, এই জন্য লাল হয়ে গেছে দেখেন, টেম্পারেচার বাড়াই দিচ্ছে। এইটা হচ্ছে কন্ডেন্সার, এই কন্ডেন্সারে সে হিট ছেড়ে দিচ্ছে বাইরে, বাতাসে চলে যাচ্ছে, আর সে আবার ঠান্ডা করে এই এক্সপানশন ভালভে নিয়ে চলে আসতেছে। এক্সপানশন ভালভ থেকে আবার চলে যাচ্ছে ইভাপোরেটর। এইভাবে ইভাপোরেটর, কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ভালভ এইভাবেই চলতে থাকতেছে, এসি ফ্রিজের মতো এসিটাও। এবার কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার যদি আপনি উইন্টার এয়ার কন্ডিশনিং থাকেন তাহলে এর উল্টা ঘুরবে সে। এখন যেদিকে ঘুরতেছে ঘড়ির কাঁটার দিকে, তখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরা শুরু করবে। বুঝাতে পারছি? এই জন্য কিছু কিছু এসিতে দেখবেন ওই হিট এবং কুল দুইটা লেখা থাকে, রিমোটে চাপ দিলে ওই যে দামি এগুলো একটু, তখন শীতকালে পাবেন গরম, গরমকালে পাবেন ঠান্ডা, তখন উল্টা কাজ করা শুরু করে। বুঝা গেছে? জি স্যার। Okay. এখন আসি সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম। এটা তাহলে ব্রড কোশ্চেন, এখানে কিন্তু তিনটা। আটের ডিটা বাদ দিয়ে দিয়েছিলাম কালকে, তার মানে সি, এফ আর জি এই তিনটার মধ্যে একটা আসবে 8 নম্বরে। আটের সি এটাও ব্রড কোশ্চেন, এটা হচ্ছে রেফ্রিজারেশন সিস্টেম, ভেপার কম্প্রেশন। এটা হচ্ছে উইন্টার কন্ডিশনিং সিস্টেম। আটের এফ আর জি হচ্ছে সামার এয়ার কন্ডিশন। এই তিনটা থেকে যে কোনো একটা ফাইনাল পরীক্ষায় আসবে। এখন আসে হচ্ছে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম, যেটা আপনাদের পড়তে হবে না, আমি বুঝাই দিচ্ছি কিভাবে কাজ করে। কারোর বাড়ি কি নদীর পাশে বা পুকুরের পাশে বা খাল-বিলের পাশে আছে? জি স্যার। আচ্ছা, যাদের যদি থাকুক আর না থাকুক, এই প্রচন্ড গরমের সময় মে জুন মাসে এই নদীর পাশে বা পুকুরের পাশে বা খাল-বিলের পাশে যদি বাড়ি থাকে, তাহলে ওই দিক থেকে যদি বাতাস আসে দেখবেন রাত 12টা 1টার পরে ওই বাতাসটা প্রচন্ড ঠান্ডা লাগে। জি স্যার। ইভেন হচ্ছে কাঁথা গায়ে দেয় লাগে, তাই না? তার মানে এটা হচ্ছে ন্যাচারাল এসি। কেন হয়? কারণ শীত এই গরমকালে যখন বাষ্প হওয়ার জন্য দিনের বেলায় যেহেতু সূর্যের আলো থাকে ওইখান থেকে কিছু হিট পাচ্ছে, কিন্তু সূর্য ডুবে গেলে তখন তার হিট পাচ্ছে না, তখন কি করে, পানি যে হিট গ্রহণ করেছিল, গরম হয়েছিল, সেই পানিটা ওই জলীয় বাষ্প তৈরি করার জন্য আস্তে আস্তে হিটটা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে জলীয় বাষ্প করে এবং পানিটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে। এই জন্য দেখবেন রাত 12টা 11টা 12টার পরে পুকুরের পানি ঠান্ডা বা নদীর পানি বা খাল-বিলের পানি ঠান্ডা হওয়া শুরু করে। ওই ঠান্ডা পানির উপর দিয়ে যখন বাতাসটা আসে, ও বাতাসটাও ঠান্ডা হয়ে যায়। তাহলে ধরেন টেম্পারেচার আছে 42 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন যদি 38 বা 39 ডিগ্রি টেম্পারেচার কমে যায়, তখন ওই 3-4 ডিগ্রি কিন্তু অনেক ঠান্ডা লাগে, মনে হয় না অনেক ঠান্ডা লাগতেছে। এই জন্য নদী বা পুকুর বা খাল বিলের পাশে বাড়ি থাকলে এই জন্য জানালাটা যদি জানালা থাকে তাহলে দেখবেন ন্যাচারাল হিসেবে এসি হিসেবে কাজ করে, তাই না? জি স্যার। স্যার বলছি সি এফ আরেকটা কত নম্বর বললেন? সি, এফ আর জি, লাস্টের দুইটা আর সি। স্যার এখান থেকে বাদ দিয়েছেন কি ডি আর ই? শুধু ডি বাদ দিচ্ছি, ডি 4-এর ডি, এই 8-এর ডি। আচ্ছা, তাহলে এখন এই সিস্টেমটাই মানুষ, আমাকে আগেই বলছে, সবকিছু মানুষ যা আবিষ্কার করছে, ইঞ্জিনিয়াররা যা কিছু ইনভেন্ট করছে বা বিজ্ঞানীরা যে সবই হচ্ছে প্রকৃতি থেকে আবিষ্কার করছে। প্রকৃতিতে সবকিছুই আছে, যে বুঝতে পারছে সে ভালো ইঞ্জিনিয়ার বা ভালো সায়েন্টিস্ট, যে বুঝতে পারবে না সে ভালো সায়েন্টিস্ট না, ভালো ইঞ্জিনিয়ার না। এই জন্য কি করা লাগবে আমাকে, এই যে ন্যাচারাল এসি তৈরি করার জন্য সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমটা ওইভাবে তৈরি করা হয়েছে। এই জন্য একটা বড় একটা হাউস লাগে, হাউসের মধ্যে পানিটাকে স্টোর করে রাখা হয় এবং এই পানিটাকে ঠান্ডা করা হয়। আপনারা সাধারণত খাবারের দোকানে বা বেকারিতে বা রেস্টুরেন্টে বা
ক্যান্টিনের মধ্যে দেখবেন দুই ধরনের ফ্রিজ থাকে, একটাকে বলা হয় ফ্রিজার আর একটা বলা হয় চিলার। এই কোল্ড ড্রিঙ্কস রাখা হয় যেটা, সেটাতে হলো চিলার বলা হয়, কারণ কি ঠান্ডা করে। কখনো এই কোল্ড ড্রিঙ্কস জমে যায় নাকি, বরফ হয় কখনো কোল্ড ড্রিঙ্কস। এই ফ্রিজ গুলোকে, এই রেফ্রিজারেটর গুলোকে বলা হয় চিলার। এই শুধু ঠান্ডা করবে কিন্তু বরফ জমাবে না। আর যে রেফ্রিজারেটর ঠান্ডাও করতে পারে এবং বরফ জমাতে পারে সেগুলোকে বলা হয় ফ্রিজার। এই জন্য রেফ্রিজারেশন সিস্টেম হচ্ছে কমার্শিয়াল আমরা দুই ধরনের পাই, একটা হচ্ছে ফ্রিজার আর একটা হচ্ছে চিলার। এই চিলার দিয়ে শুধু ঠান্ডা করবে, তা এই জন্য এই হাউসের পানিতে আমাদের বরফ করার দরকার নেই, ঠান্ডা করার দরকার। ওই যে পুকুরের পানি যেমন রাত্রে ঠান্ডা হয়ে যায়, তাহলে এই চিলার দিয়ে হাউসের পানিটাকে ঠান্ডা করা হয়। আর হাউসের এক পাশে থাকে বড় বড় ফ্যান, আর অপোজিট পাশে থাকে ওই যে মেমব্রেন যেটা বললাম পর্দা। এই পানি যখন ঠান্ডা হয়ে যাবে এই ফ্যান দিয়ে বাতাস দেওয়া হয়। বাতাস দিলে এই বাতাসটা ঠান্ডা হয়ে যায় এবং বাতাসের সাথে যেহেতু অনেক বড় বড় ফ্যান, কিছু পানিও চলে আসে বাতাসের মধ্যে। সেই পানিটা যাতে রুমের মধ্যে না যায় এই জন্য মেমব্রেন বা পর্দা দিয়ে ওইখান থেকে ওইটাকে আটকায় দেওয়া হয়। দিয়ে এবার দেখবেন সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমে রুমের উপর দিয়ে চার কোণা বক্স থাকে এবং বক্সের রুমের প্রত্যেকটা রুমে একটা করে ওপেনিং থাকে। বা যেখানে থাক, দোকানে থাক বা করিডোরে থাক, সিনেমা হলে, অডিটোরিয়াম, যেখানে থাক না ওখানে ওপেনিং দিয়ে এই চার কোণা যে বক্সের মধ্যে যে বাতাসটা যায় এটাকে বলা হয় ডাক্ট। মেকানিক্যাল ভাষায় এটাকে বলা হয় ডাক্ট। এই ডাক্ট দিয়ে যতদূর পর্যন্ত ডাক্ট থাকবে ওই ফ্যানের বাতাসটা ততদূর চলে যাবে। এবং এই ডাক্টে কোনো কোনো জায়গায় ওপেনিং থাকে, সেই ওপেনিং দিয়ে এই ঠান্ডা বাতাসটা ওই রুমে বলেন বা ওই করিডোরে বলেন বা ওই স্পেসে সাপ্লাই দিবে। এইভাবে এই সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমটা ডিজাইন করা হয়। এবং সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ডিজাইন করতে গেলে প্রথমে একটু খরচ বেশি, কারণ এই চিলার কিনতে হয়, হাউস বানাতে হয়, প্লাস হচ্ছে ডাক্ট তৈরি করতে হয়। কিন্তু যদি এই সিস্টেম করতে পারেন তাহলে আপনার এই নর্মাল যে আমরা এয়ার কন্ডিশনিং সিস্টেম ইউজ করি তার থেকে অর্ধেক বিদ্যুৎ খরচ বা টোটাল কস্টটা তখন অর্ধেক হয়ে যাবে। এই জন্য বড় বড় মার্কেট, শপিং মল বলেন বা অডিটোরিয়াম বলেন, ইনডোর স্টেডিয়াম বলেন, জিমনেসিয়াম বলেন বা বড় বড় বিল্ডিং আমরা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম এই কারণে করি। তাহলে বিদ্যুৎ সাশ্রয় হয় এবং এটা পরিবেশ দূষণও কম হয়। বুঝা গেছে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম? জি স্যার। আচ্ছা, এবার বলেন কারোর কোনো এটা কি প্রশ্ন কোনো থাকলে। diagram আছে? স্যার এই যে কালকে চিলার আর ফ্রিজার বুঝিয়েছিলেন, এর মধ্যে এই বর্ণনা চলে আসতেছে? না, এসির বর্ণনা এসির মতো আর ফ্রিজের বর্ণনা তো ফ্রিজের মতো। এই যে উদাহরণ দিলেন যে এখানে সেই হিসাবে যে বুঝালেন। দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, ওই কম্পেয়ার করার জন্য আমরা এটা এই ফিগারটা নিয়ে আসছি। হ্যাঁ, এই যে ফ্রিজে দেখেন এখানে এই লাল আর নীল না দিয়ে এখানে সবুজ দেওয়া হয়েছে না, দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে যে ডিপ ফ্রিজটা যেখানে আমরা খাবার টাবার রাখি। তাহলে এখান থেকে কি ওই যে মাছ থেকে বা মাংস থেকে বা যে কোনো জিনিস রাখলেন সেখান থেকে হিট নিয়ে ঠান্ডা করবে না, এই করে এই যে গরম করে ফেলছে ওটাকে ঠান্ডা করবে। কিন্তু এই যে রেফ্রিজারেন্ট সে হচ্ছে গরম হওয়া শুরু করছে। এই গরম হয়ে সে এখানে কন্ডেন্সারে যখন আসবে তখন সে আবার ওই হিটটা ছেড়ে দিবে রুমের মধ্যে, দিয়ে আবার সে ঠান্ডা হয়ে আবার এই ফ্রিজের মধ্যে এখানে ইভাপোরেটরের মধ্যে প্রবেশ করবে। ওইটাই বোঝাচ্ছে হচ্ছে এয়ার কন্ডিশনিং সিস্টেমের ক্ষেত্রেও। এটা হচ্ছে সেই ইভাপোরেটর। এর মধ্যে কি ওই যে রেফ্রিজারেন্ট ঠান্ডা অবস্থায় ঢুকছে না, হয়ে নিজে গরম হয়ে যাবে আর বাতাসটাকে ঠান্ডা দেবে, ওটার উল্টা পরে কাজ করতেছে। কারণ ও এখানে যেহেতু এই যে কম্প্রেসার এখান থেকে যে কন্ডেন্সার ঢুকতেছে ঠান্ডা ঢুকতেছে, বাতাসটাকে ঠান্ডা করে দিয়ে সে নিজে গরম হবে, গরম হয়ে আরো কম্প্রেসার আরো গরম করে দিবে, দিয়ে এই কন্ডেন্সারের মধ্যে যে সেই হিট রিলিজ করে আস্তে আস্তে আবার এক্সপানশনের মধ্যে আবার ঠান্ডা হয়ে এভাবে প্রবেশ করে। ফ্রিজ এবং এসির ওয়ার্কিং প্রিন্সিপাল একই, কিন্তু এটা করার জন্য কাজে কিছুটা চেঞ্জ আছে। ও ছিল এ করতেছে বাতাসকে ঠান্ডা আর ওখানে খাদ্যদ্রব্যকে ঠান্ডা করতেছে, বুঝতে পারছেন? এই জাস্ট পরিবর্তন। জি স্যার। আর ওইখানে গরম করতেছে না, এখানে গরম করা লাগতেছে। কারণ কি বাতাসটাকে বেশি ঠান্ডা করে দিলে এইটাকে আবার গরম করে হচ্ছে, সে নিজের দিয়েটাই নিজেই গরম করে নিচ্ছে সে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, 10টা বেজে গেছে। তাহলে আর যদি প্রশ্ন থাকে বলেন, আর নাহলে নেক্সট ক্লাস কালকে আছে আপনাদের সাথে ক্লাস আমার। এত রুটিন চেঞ্জ হয় এত বোঝা মনেও রাখা টাফ। জি স্যার, কালকে ক্লাস আছে স্যার। কটার সময় আপনাদের সাথে?
স্যার আমি টাইমটা দেখে আপনাকে আমি জানাচ্ছি একটু পরে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে অ্যাটেন্ডেন্স শিটটা স্যার আমাকে একটু পাঠিয়ে দিন, ঠিক আছে? স্যার পাঠিয়ে স্যার দিয়েছি, স্যার পাঠিয়ে দিয়েছি। স্যার আচ্ছা, বলছি ঠিক আছে। আপনি যে হোমওয়ার্ক গুলো দিছিলেন এটা কি পড়ে আনা লাগবে নাকি এমনি খাতায় করে আনা লাগবে? না, কোনো করা লাগবে না, আপনাকে ওই যে টেস্ট নিব, আপনি করছেন কি না করছেন ওখানে টেস্ট নিয়ে আমি মার্কস দিব, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা স্যার। স্যার তা প্রত্যেক ঠিক দিনের মতো। হয়েছে নাকি এটা তো জানি না, তাইলে তো একটু সলভ করে দিলে ভালো হতো না? গতদিন কি হয়েছে, গতদিন করে দিছি কি দেয় নাই? আপনি স্যার মনে হচ্ছে কিন্তু নতুন ক্লাস হোমওয়ার্ক তো করতেছেন। দিছিলেন দুইটা আলাদা। হুম, এখন ওই সবগুলো। দুইটা তো করছি, এখন ওইটা সঠিক হ্যাঁ হয়েছে হ্যাঁ, নাকি তাহলে একটু নোট দিয়ে বলেন। দিলে তো মুখস্থ করে এনে পরীক্ষা দিবেন। তাহলে আপনি কি শিখছেন আমি টেস্ট করবো কিভাবে? না সেটা তার মানে বলিনি স্যার। অ্যাসাইনমেন্ট মতো, ওই অ্যাসাইনমেন্ট একজন যা করছেন সবাই এসে একই করছেন, অ্যাসাইনমেন্ট তো দেখছি। অ্যাসাইনমেন্ট দিছিলাম মনে আছে? মানে স্যার এটা মূলত প্র্যাকটিসের জন্য দিছিলেন। প্র্যাকটিস করবেন, করে এনে এখানে আমি টেস্ট নিব, কি প্র্যাকটিস করছেন কি বুঝছেন, বুঝতে পারছেন? ওকে স্যার। স্যার আর এই এরপরে বলছি এইটা কি মানে শেষে হলো আপনার এ4 জমা দেওয়া লাগবে এটা ড্রয়িং করে? না না না, কিচ্ছু করা লাগবে না। লাস্টে আপনাদের একটা ধন্যবাদ পরীক্ষা স্যার। দিব, আবার ফাইনাল পরীক্ষা নিব সবগুলোর উপর, 20টার উপরে। বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। কারণ আমি তো সব একে দিচ্ছি, একে দিয়ে আপনার কাছে আবার একে নিয়ে আর কোনো লাভ আছে? আপনাদের এখানে ড্রয়িং ল্যাব নাই বলে আমি আর্ট পেপারে আঁকতে দিচ্ছি না, খাতায় একাই শেষ করে দিচ্ছি। বুঝতে পারছেন? খুলনা ভার্সিটি বলেন, কুয়েট বলেন, এই সিএসসি দেরকে ওই আর্ট পেপারে আঁকতে হয়। এটা সলিউশন তো দেওয়া হয় না, সলিউশন যে কি হবে সেটাও তো বলে দেওয়া হয় না। আপনারা যদি প্রাইভেটে পড়েন, ড্রয়িং ল্যাব নাই, এই জন্য পরে সলিউশনটাও আমি দিয়ে দিচ্ছি কি হচ্ছে না হচ্ছে, বুঝতে পারছেন? ওকে জি স্যার। স্যার। প্রথমে নিয়ম শিখায় দেওয়া হয়, নিয়ম শিখায় দিয়ে এবার স্টুডেন্টরা মাথা খাটায় খাটায় ওটা আঁকে। বুঝাতে পারছি কিনা? জি এখন স্যার। আপনাকে মাথা খাটান, সবকিছু করেন, আমি দেখতেছি আপনি কতটুকু মাথা খাটাতে পারেন, তারপরে আমি আবার সলিউশনও দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? যা হবে ক্লাসেই শেষ, ক্লাসের বাইরে কিছু নাই, জমা দিতে হবে না কিছু। ওকে? জি স্যার। প্রান্ত প্রশ্ন করছিলেন, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। অন্য রিপোর্টের মতো জমা দিতে হবে না, ড্রয়িং রিপোর্ট এইভাবে না, বুঝতে পারছেন? অন্য রিপোর্টের মতো না। আচ্ছা স্যার। ক্লিয়ার? এই যে যেগুলো দিছে সেগুলো প্র্যাকটিস করে আসবেন, প্র্যাকটিস করে আসলে আমি আবার টেস্ট দিব, এখানে কি প্র্যাকটিস করছেন, কতটুকু বুঝছেন। ওকে? জি স্যার। স্যার আমাদের চ্যাপ্টার 7-এ কোন কোন কোশ্চেনটা আছে একবার একটু বলবেন? আগের দিন বলছিলেন, মেবি আমি চ্যাপ্টার নেট 7 প্রবলেম পড়াইনি ছিল, এখনো? পাইনি। চ্যাপ্টার 7 7 তো বাদ আছে। চ্যাপ্টার 7 পড়াইনি, কারণ এটা বললাম এখানে ডেরিভেশন আছে, ইয়ে আছে, ওই অনলাইনে দিলে কিছুই বুঝবেন না, এই জন্য ওটা রেখে দিয়েছি। 8 নাম্বার যেহেতু সবই হচ্ছে থিওরিটিক্যাল প্রশ্ন, এখানে দেখেন অঙ্ক আছে না, তারপরে এখানে একটা সাথে যে দেখেন ড্রাইভ দ্য ওভারঅল এফিসিয়েন্সি, এইগুলো ক্লাসে করাবো বলে, যেহেতু অনলাইন ক্লাস বাদ চলে গেছে এই জন্য বাদ দিয়ে চলে গেছে আমি, ঠিক আছে? আচ্ছা স্যার। 7 নাম্বারটা ওই ক্লাসে বলে দিব, এই 2 দিন ক্লাসে হলে শেষ হয়ে যাবে এটা। এইগুলোই মনে হয় বলছিলেন সেদিন, দেখছিলাম এই কারণে। ঠিক আছে। এটা বলা হয়নি, আমরা বলছিলাম এই যে এইটা, এই যে এইটা বয়লার, ও ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। বয়লারেও যেমন অঙ্ক আছে, ওই 7 নাম্বার বয়লারের অঙ্ক তো বাদ দিছি, তাই না? জি 7 স্যার। নাম্বার এখন দেখি টাইমের উপর ডিপেন্ড করে কি হয়, তখন দেখবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। কালকে তাহলে স্যার আমি যে নাম্বারটা দিয়ে কল করছিলাম না আপনাকে, ওইটাতেই দিয়ে আমাকে রুটিনটা, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ওকে, তাহলে ভালো থাকবেন, কালকে দেখা হবে। গুড নাইট। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।